ঝুপ করে কি যেন একটা ফেলেই চলে গেল। 2012-এর 25 জানুয়ারি। তখন বেলা 2:30 হবে। ঢাকুরিয়া ব্রিজের নিচে স্টেশন রোডের মোড়ের কাছে একটা হলুদ ট্যাক্সি এসে দাঁড়ালো। এই সময় বড় একটা ভিড় থাকে না জায়গাটায়। একটা দোকান খোলা রয়েছে বটে কিছুটা দূরে, তবে সেই দোকানিরাও রোজকার মতো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঝিমিয়ে নিচ্ছেন। পুরসভার জঞ্জাল সংগ্রহের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে। ভ্যাট থেকে আবর্জনা সাফাইয়ে ব্যস্ত কয়েকজন। হঠাৎ দুটো লোক নেমে এলো ট্যাক্সি থেকে। প্রথমে এদিক ওদিক একটু দেখে নিল। না, কেউ তাদের খেয়াল করছে না। সবাই যে যার কাজে ব্যস্ত। দুজনে ট্যাক্সির পিছনের ডালা খুলে একটা বস্তা বের করে ফেলে দিল রাস্তার ধারের ভ্যাটে। তারপর একজন ঢাকুরিয়া স্টেশন রোড ধরে হেঁটে চলে গেল। অন্যজন ট্যাক্সি চালিয়ে গেল গড়িয়াহাট রোড সাউথ ধরে ঢাকুরিয়া মোড়ের দিকে। ভ্যাটে এত বড় বস্তায় কি? লাভের আশায় কাগজ কুড়ানিদের একজন দৌড়ে গেল বস্তাচার কাছে। হতেই তো পারে বাতিল মালের মধ্যে থেকে দামি কিছু পাওয়া গেল। কয়েকজন মিলে ঘিরে ধরে সেটাকে। ওদের মধ্যে মাঝবয়সী একজন এক টানে খুলে ফেলল বস্তায় বাঁধা দড়িটা। মুখটা খুলতেই আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গেল সবাই। ভিতর থেকে যেটা বেরিয়ে এলো সেটা একটা কিশোরীর দেহ। হ্যাঁ, কিশোরী বলা চলে। বয়স বড়জোর 14-15-র মধ্যে। পরনে সালোয়ার কামিজ, মাথার চুল ঘাড় পর্যন্ত ছাঁটা, হাত পা ওড়না দিয়ে পিছমোড়া করে বাঁধা। দুর্গন্ধে টেকা ব্যয়। যে কজন মিলে বস্তাটা খুলেছিল একরাশ আতঙ্কে যেন ছিটকে গেল কিছুটা দূরে। ঢাকুরিয়া মোড়ের কাছে ডিউটি করছিলেন কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট। প্রায় হাঁপাতে হাঁপাতে তার কাছে দৌড়ে গেল একজন। স্যার, স্যার, একটা লাশ ওখানে। চমকে উঠলেন সার্জেন্ট। লাশ মানে? কোথায়? লিক থানা থেকে জায়গাটা ঢিল ছোঁড়া দূরত্বেই বলা চলে। কাছাকাছি কেন্দ্রের এক মন্ত্রীর বাড়িও রয়েছে। নিরাপত্তা যেখানে নিচ্ছিদ্র থাকার কথা, সেখানেই কিনা একেবারে পুলিশের নাকের ডগায় এভাবে খুনিরা একটা মেয়ের লাশ ফেলে চলে গেল, তাও ভর দুপুরে। টিভি কাগজে খবরটা চাউর হতে দেরি হল না। লেক থানার ওসি কল করলেন লালবাজারে হোমিসাইড বিভাগের বড় কর্তাকে। স্যার, একজন অল্প বয়সী মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছে। লোকাল লোকজন বলছে কিছুক্ষণ আগেই নাকি একটা ট্যাক্সি থেকে ফেলে দিয়েছে কেউ। হ্যাঁ স্যার, মার্ডার, কোনো সন্দেহ নেই। লালবাজার থেকে ছুটল হোমিসাইড বিভাগের অফিসারদের গাড়ি, সঙ্গে পুলিশ কুকুরও। লেক থানার অফিসার ইনচার্জ আর হোমিসাইড বিভাগের ওসি আশপাশটা খতিয়ে দেখছিলেন, মেপে নিচ্ছিলেন সম্ভাব্য কোন রাস্তা দিয়ে এসে থাকতে পারে ট্যাক্সিটা, যেতে পারে কোথায়। কারো চোখে পড়ার সম্ভাবনা আছে কি ট্যাক্সিটাকে, যে অন্তত গাড়ির নম্বরটা দেখে মনে রাখতে পারবে? মনে রাখার কথা নয় হয়তো। সারাদিনে কতই তো ট্যাক্সি যায় ওই রাস্তা দিয়ে, কটার নম্বর কে মনে রাখে? অকুস্থল থেকে যতটুকু যা তথ্য প্রমাণ সংগ্রহ করে ছবি তুলে রাখলেন গোয়েন্দারা। কাগজ কুড়ানিদের বেশিরভাগই ভয়ে সরে পড়েছিল। পুলিশ এসে পুরো দেহটা বের করল বস্তা থেকে। স্যার, শুধু ডেড বডি নয়, বস্তাটা কিভাবে প্যাক করা হয়েছে দেখুন। কেন, কি হয়েছে? ডেড বডির সঙ্গে নানা রকম মাপের জামা কাপড়, ছোট বালিশ, এমনকি একটা বাচ্চার স্কুলের ফ্রকও রয়েছে। উদ্ধার করা স্কুলের পোশাক। ভেরি ইন্টারেস্টিং। হতে পারে যাতে বস্তার ফাঁক দিয়ে দেহটা কোনোভাবে বোঝা না যায় সেজন্য এগুলো দিয়ে প্যাক করা হয়েছে, অথবা আমাদের মিসগাইড করতে। কিন্তু যে খুন করেছিল সে কি এগুলো অন্য কোনো জায়গা থেকে নিয়ে এসেছিল, নাকি যেখানে খুন করা হয়েছে মেয়েটিকে সেখানেই ছিল স্কুলের ফ্রক, জামা কাপড়ের টুকরো? সবকিছু আলাদা আলাদা করে কালেক্ট করো। বস্তার মুখটা যে দড়ি দিয়ে বাঁধা হয়েছে সেটাও, কোনো কিছুই বাদ দিও না। প্রাথমিক কাজগুলো শেষ করে মৃতদেহ পাঠানো হলো SSKM হাসপাতালে। দুধে গোয়েন্দাদের চোখ বলে দিচ্ছিল কিশোরী খুন হয়েছে অন্তত 48 ঘন্টা আগে, তাই দেহে পচন ধরে গিয়েছে ভালো রকমই। শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন তেমন কিছু নেই, অন্তত খালি চোখে ধরা পড়ার মতো নয়। কিন্তু কিভাবে খুন? তার আগে কোনো শারীরিক নির্যাতন হয়েছিল কি, মানে সেক্সুয়াল অ্যাসল্ট অ্যান্ড মার্ডার? খুনের কিনারা করতে এসবই জানাটা জরুরি। তার জন্য দরকার ময়না তদন্তের রিপোর্টটা পাওয়া, আর সবার আগে বের করতে হবে যে কিশোরী খুন হয়েছে তার পরিচয়। লালবাজারে ফিরে গোয়েন্দা প্রধানকে পুরোটা ব্রিফ করলেন হোমিসাইড বিভাগের ওসি। 2013-র 9 ফেব্রুয়ারি বিকেল অতিক্রান্ত।
মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের ইন্টারোগেশন রুম। একটানা জেরে ধুঁকছেন বছর ৩০-এর যুবক। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে দুপুর থেকেই, চলছে বিরামহীন। শুরুর কয়েক ঘন্টায় পুলিশের সব প্রশ্নেরই একই জবাব দিচ্ছিলেন যুবকটি। স্যার, মুঝে কুছ ভি মালুম নেই, मैं भी तो उसे ढूंढ रहा हूं, अब यकीन कीजिए प्लीज। উল্টো দিকের অফিসারটি কখনো মারাঠি, কখনো হিন্দিতে যা বলছিলেন তার সারমর্ম কিছুটা এরকম। আরে তুই কিছুই জানিস না দেখছি, তোর বউ, দুটো বাচ্চা মেয়ে কোথায় গেল কিছুই জানিস না? আশেপাশের লোকজন তো বলছে ৭-৮ মাস ধরে ওদের কোনো পাত্তা নেই। কোথায় রেখে এসেছিস? যেটা জানিস ভালোয় ভালোয় বলে ফেল, তা না হলে তোরই সমস্যা বাড়বে। দাবার বোর্ডে যেমন ক্রমাগত বোড়ে মন্ত্রী গজের আড়াল থেকে বের করে কোণঠাসা করা হয় প্রতিপক্ষের রাজাকে, ঠিক সেভাবেই প্রশ্ন আর পাল্টা প্রশ্নের জালে যুবকটিকে ঘিরছিলেন মুম্বাই পুলিশের অফিসাররা। একটা সময় যুবকটির মজবুত ডিফেন্স ভাঙতে সক্ষম হলেন তারা। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে এসে নিজের মনেই বিড়বিড় করেন তদন্তকারী অফিসারটি। বউ, দুটো বাচ্চা, সবাই। ভাবা যাচ্ছে না, এক্ষুনি জানাতে হবে সবটা উপর মহলে। ঢাকুরিয়া ব্রিজের নিচে কিশোরীর বস্তাবন্দি লাশ। প্রজাতন্ত্র দিবসের সকালে প্রায় সবকটি খবরের কাগজেই গুরুত্ব দিয়ে বেরিয়েছে খবরটা। সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ডিউটি ছিল সিনিয়র অফিসারদের সবারই। এমনিতে সরকারি ক্যালেন্ডারে ছুটির দিন, তবে পুলিশেরা ছুটি কোথায়? তার উপর এরকম একটা কেস। বিকেলে লালবাজারে হোমিসাইড বিভাগের অফিসারদের ডেকে নিলেন গোয়েন্দা প্রধান। জানতে চাইলেন কেসের অগ্রগতি। এখনও বাচ্চা মেয়েটার কোনো পরিচয় জানা গেল? মিসিং পার্সন স্কোয়াডের সঙ্গে কথা বলেছ? কোনো থানায় এই রকম কোনো মেয়ে মিসিং হয়েছে বলে ডায়েরি হয়নি? না স্যার, আশপাশের সব থানাতেই ছবি পাঠিয়ে দিয়েছি, কোনো জায়গা থেকেই পজিটিভ রিপ্লাই আসেনি এখনও। পোস্টমর্টেম রিপোর্টে কি বলছে? প্রাইমারিলি পাওয়া গিয়েছে খাবার বা কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ানো হয়েছিল, তারপর ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন। ডেড বডি রিকভারির ৪৮ ঘন্টা আগে খুনটা হয়েছে। খুনের আগে কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না স্যার, সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি। বস্তাটা বা ওই স্কুল ইউনিফর্ম থেকে কিছু জানা গেল? কোন স্কুলের ইউনিফর্ম ওটা? সেখান থেকে কোনো ক্লু বেরোতেও পারে, খোঁজ নাও, আর কোনো আপডেট এলেই জানিও। একটা কিশোরীকে কেউ খুন করল, দিন দুপুরে থানার কাছেই খুনি ডেড বডি ভ্যাটে ফেলে দিয়ে গেল, এখনও তার দেহ শনাক্ত করতে এলো না কেউ। তাহলে কি অন্য কোনো জেলা বা রাজ্য থেকে অপহরণ করে নিয়ে খুন করা হলো মেয়েটিকে? সেজন্যই কি কলকাতা বা তার সংলগ্ন এলাকায় কেউ শনাক্ত করতে পারছে না মেয়েটিকে? আশপাশের প্রত্যক্ষদর্শী, দোকানদার সবার সঙ্গেই কথা বলছিল পুলিশ, তবে উল্লেখযোগ্য কোনো ক্লু আসছিল তদন্তকারীদের হাতে। আজকের কলকাতা শহরের মতো ৭-৮ বছর আগে এত সিসিটিভি ক্যামেরা ছিল না প্রতি কোণে। ফলে যে বা যারা ট্যাক্সি থেকে নেমে বস্তা ফেলে গেল, তাদের চিহ্নিত করার মতো গুরুত্বপূর্ণ সূত্র কিছুতেই আসছিল না হাতে। হোমিসাইড বিভাগের গোয়েন্দারা যখন রীতিমতো অন্ধকারে হাতারাচ্ছেন, তখন একটা খবর এলো। সেটা এলো রেল পুলিশের কাছ থেকে। যেদিন ঢাকুরিয়া ব্রিজের নিচে পাওয়া যায় এই কিশোরীর দেহ, ঠিক তার আগের দিনের ঘটনা। পার্ক সার্কাস স্টেশন থেকে উদ্ধার হয়েছিল আরও এক বালিকার বস্তাবন্দি দেহ, বয়স বছর ৮-৯-এর আশপাশে। বস্তার ভেতর একই রকম জামাকাপড়, ওড়না, স্কুল ইউনিফর্ম। তাকেও খুন করা হয়েছে, সম্ভবত একই রকমভাবে শ্বাসরোধ করে। সেই বস্তা, জামাকাপড় সবকিছুই রয়েছে রেল পুলিশের জিম্মায়। একজন অফিসারকে ডেকে নির্দেশ দিলেন হোমিসাইড বিভাগের ওসি, এক্ষুনি ওই কেসের ইনভেস্টিগেটিং অফিসারের সঙ্গে কথা বলো, হতে পারে দুটো কেস ইন্টারকানেক্টেড। বস্তা, তার ভেতরে জামাকাপড়, মৃতদেহের ছবি সবই খুঁটিয়ে দেখলেন তদন্তকারীরা। দুটো ঘটনার মধ্যে অনেক মিল। একই রকমভাবে ভরা হয়েছে দেহ, মৃত দুজনেই নাবালিকা। ভেতরে প্যাক করা ছিল প্রায় একই ধরনের জামাকাপড় আর স্কুল ইউনিফর্ম। দুটো বস্তার গায়েই লেখা ইউপিএস। সম্ভবত একই জায়গা থেকে আনা হয়েছে বস্তা দুটো। টুকরো টুকরো এসব তথ্য প্রমাণ থেকে সম্ভাব্য আতাতায়ীর একটা ছবি মনে মনে আঁকার চেষ্টা করছিলেন তদন্তকারী অফিসাররা। হতে পারে দুটো ঘটনাতেই খুনি সম্ভবত একই ব্যক্তি বা দল। পার্ক সার্কাস স্টেশনের বালিকা আর ঢাকুরিয়া ব্রিজের কিশোরীর মধ্যে নিশ্চিত কোনো সম্পর্ক আছে। আতাতাই কি তাদের পূর্ব পরিচিত? একগুচ্ছ সম্ভাবনার পাশাপাশি ঘুরপাক খেতে থাকে আশঙ্কারও মেঘ। খুনি আরও কোনো জায়গায় এভাবে বস্তায় পুরে লাশ ফেলে যায়নি তো? বহু বছর আগে
স্টোনম্যানের আতঙ্কে ঘুম ছুটে গিয়েছিল রাতের কলকাতার। দুজন নাবালিকাকে যে খুন করেছে সে স্টোনম্যানের মতো সিরিয়াল কিলার নয় তো, যে রাতের অন্ধকারে অল্প বয়সী মেয়েদের খুন করে মৃতদেহ বস্তায় ভরে ফেলে যাচ্ছে রাজপথে? নাকি এটা কোনো বিকৃত মনস্কের কারবার? নগরপালের নির্দেশে শহরের সবকটি থানাকে সতর্ক করা হলো। বার্তা পৌঁছালো কলকাতা লাগোয়া থানাগুলোতেও। যে কোনো খুনের ঘটনাতেই তদন্তকারী অফিসারকে খুঁজতে হয় মোটিভ। কেন খুন করা হলো? ব্যক্তিগত প্রতিহিংসা, মার্ডার ফর গেইন, নাকি অন্য কিছু? কিন্তু নিহতের পরিচয় না জানা গেলে সেটা আবার কিভাবে সম্ভব? বস্তা, স্কুল ইউনিফর্ম, হাতে থাকা সবকটা সূত্র নিয়ে এগোতে গিয়েও একটা জায়গাতেই আটকে যাচ্ছিল পুলিশ। দুটো নাবালিকা খুন হলো, একই কায়দায় খুন, কিন্তু তাদের বাবা মা আত্মীয় কেউ কোনো নিখোঁজ ডায়েরি পর্যন্ত করল না। অনেক দিন তো হলো, কেন তাদের খোঁজ করতে এলো না কেউ? আর যেখানে মৃতকে শনাক্ত করা যাচ্ছে না সেখানে খুনের তদন্ত চালিয়ে যাওয়াটা যে কতটা কঠিন গোয়েন্দা পুলিশের দুদে অফিসাররা তা হাড়ে হাড়ে জানেন। তদন্ত কতদূর এগোলো রোজ গোয়েন্দা প্রধানের কাছ থেকে আপডেট নিচ্ছিলেন নগরপাল। টিভির পর্দা বা খবরের কাগজের পাতায় দুই নাবালিকার মৃত্যু রহস্য কদিন বাদে চাপা পড়ে গেল। পুলিশের হাতেও তো কেসের অভাব নেই, তবু নতুন পুরনো মামলার ফাইলের ভিড়ে জোড়া খুনের রহস্য নিয়ে তদন্তকারী অফিসারের মাথা থেকে খচখচানিটা যাচ্ছিল না কিছুতেই। হোমিসাইড বিভাগের বড় কর্তাকে গিয়ে বললেন তদন্তকারী অফিসারটি, স্যার, যারা সেদিন বস্তাতে খেলে গেছিল তাদের স্কেচ করানো যায় না? তাতে কিছুটা সুবিধে হয়। সাই মিলে সঙ্গে সঙ্গেই ভ্যাটের কয়েকজন কাগজ কুড়োনি দেখেছিল ট্যাক্সি থেকে দুজনকে নামতে। তাদের বর্ণনা শুনে চেহারা এঁকে ফেললেন পুলিশের শিল্পী। একজনের পরনে লাল সাদা ডোরা কাটা জামা, মুখটা একটু লম্বাটে। এই লোকটাই ট্যাক্সি থেকে নেমে হেঁটে চলে গিয়েছিল। অন্য লোকটার পরনে ট্যাক্সি চালকের পোশাক। বস্তাটা ঢাকুরিয়া ব্রিজের নিচে ফেলার পর সে ট্যাক্সি চালিয়ে বেরিয়ে যায়। সব থানায় দ্রুত পৌঁছে গেল সম্ভাব্য সন্দেহভাজনের ছবি, কিন্তু ফল হলো না। দুই নাবালিকার ছবি দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপনও দিল পুলিশ, যদি ছবি দেখে কেউ যোগাযোগ করে অন্তত দুজনের পরিচয় জানা যায়। মাস গেল, বছরও ঘুরতে যায়, পরিচয় জানা গেল না কারো, না খুনির না দুই নাবালিকার। 2013 9 ফেব্রুয়ারি রাত 8টা। লালবাজারের গোয়েন্দা প্রধানের টেবিলে রাখা টেলিফোনটা ঝনঝনিয়ে উঠল। উল্টো দিকে গোয়েন্দা প্রধানের পিএ অফিস থেকে চেনা কণ্ঠ ভেসে আসে, স্যার, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থেকে কল আছে। হ্যাঁ, লাইনটা দাও, বলেন গোয়েন্দা প্রধান। স্যার, मैं মুম্বাই পুলিশ সে ইন্সপেক্টর। হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার, আপনাদের ওখানে কি দুটো বাচ্চা মেয়ের কোনো কেস পেন্ডিং আছে, একটু বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ আছে, কেন বলুন তো? আমাদের এখানে একটা ছেলেকে তুলে এনেছি অন্য একটা কেসে। ও বলছে ওই বাচ্চা দুটো নাকি। ফোন রেখেই হোমিসাইডের ওসিকে ডেকে নেন গোয়েন্দা প্রধান। শোনো, কাল আর্লি মর্নিং তোমার দুজন অফিসারকে নিয়ে মুম্বাই চলে যাও। ওখানকার ক্রাইম ব্রাঞ্চ থেকে ফোন করেছিল একটু আগেই। মনে হচ্ছে ডাবল মার্ডারের কোনো পজিটিভ লিঙ্ক আছে। আর কিপ মি আপডেটেড। দুই নাবালিকার মৃত্যু তদন্তের ফাইল যখন তথ্যসূত্রের অভাবে বন্ধ হওয়ার মুখে, ঠিক তখনই মুম্বাই পুলিশের কাছ থেকে আসা ফোনটা হোমিসাইড বিভাগের অফিসারদের আবার অ্যাড্রেনালিন জোগাল। মুস্তাক শেখ নামে বছর 30-এর এক যুবককে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ডিটেন করেছে। তার বউ, দুই মেয়ে নাকি অনেক দিন ধরে মিসিং। পরদিন সকালেই কলকাতা থেকে হোমিসাইড বিভাগের একটা টিম উড়ে গেল মুম্বাই। কে এই মুস্তাক? খুনের সঙ্গে কি তার সম্পর্ক? মুম্বাই ও কলকাতা পুলিশের জেরায় যা জানালো মুস্তাক, তাতে দুদে গোয়েন্দাদেরও মাথার চুল খাড়া হয়ে যাওয়ার জোগাড়। মুম্বাইয়ে একটা চামড়ার মানিব্যাগ তৈরির কারখানায় কাজ করত মুস্তাক। সেখানে থাকতে থাকতেই তার সম্পর্ক গড়ে ওঠে নাফিসা খাতুন নামে এক মহিলার সঙ্গে। মুম্বাইয়ের ধারাবিতে ছোট একটা ঘর ছিল নাফিসার, বিবাহ বিচ্ছিন্না, সঙ্গে দুটো ফুটফুটে মেয়ে, 14 আর 9 বছর বয়স দুজনেরই। ঘনিষ্ঠতা থেকে প্রেম মুস্তাক নাফিসার। ধারাবির ঘরে নিয়মিত যাতায়াত করতে শুরু করে তার থেকে বছর 10-এর ছোট মুস্তাক। সেখান থেকে নতুন জীবন গড়ার স্বপ্ন।
মুস্তাক বলে বিয়ে করে নাফিসার 2 মেয়েকে নিয়ে একসঙ্গে থাকবে তারা। সেজন্য কিছু টাকা দরকার। টাকা আসবে কোথা থেকে? তাই নাফিসাকে বলে মুস্তাক, আমরা তো এখানে আর থাকবো না, উত্তরপ্রদেশে আমার বাড়ি আছে, সেখানেই নিয়ে যাব তোমাদের। তখন এই ঘরটা রেখে কি করবে? বরং ধারাবীর ঘরটা বিক্রি করে দিয়ে যে টাকা আসবে সেটা আমাদের নতুন সংসার পাততে কাজে লাগবে। গ্রামে তো আমার জমি বাড়ি আছেই, কাজও জুটিয়ে নেব একটা। নাফিসা তখন 2 মেয়েকে নিয়ে নতুন করে সংসার গড়ার স্বপ্নে বিভোর। তাকে বুঝিয়ে সুঝিয়ে ধারাবীর ছোট্ট ঘরটা 9 লাখ টাকায় বিক্রি করায় মুস্তাক। তারপর নাফিসা আর তার 2 মেয়েকে নিয়ে চলে আসে কলকাতায়। একটা ছোট ঘর ভাড়া নেয় তপস্যায়। শহরের এই চত্বরটায় আগেও আনাগোনা ছিল মুস্তাকের। আমাদের তোমার বাড়িতে কবে নিয়ে যাবে মাঝে মধ্যেই জানতে চাইতেন নাফিসা। মুস্তাক বোঝায়, আর কদিন এখানে থাকো, আমি খুব শিগগিরই তোমাদের উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে নিয়ে যাব। সেই দিনও চলে আসে। ঠিক হয়, মুস্তাক প্রথমে নাফিসাকে নিয়ে যাবে তার গ্রামের বাড়িতে, পরে 2 মেয়েকে। যেমন ভাবা তেমন কাজ। বড় মেয়ের হাতে 1000 টাকা নিয়ে মুস্তাক বলে নাফিসাকে নিয়ে যাচ্ছে গ্রামের বাড়ি। ফিরে এসে তাদেরও নিয়ে যাবে। হাওড়া স্টেশন থেকে 2 জন ট্রেনে উঠে পড়ে। উত্তরপ্রদেশের ফতেপুরের কাছে লালনী নামে একটা জায়গায় নামে তারা। সতর স্টেশন থেকে কাছেই নাকি মুস্তাকের বাড়ি, হেঁটে যাওয়া যায়। বাইরে বেরিয়ে নির্জন জায়গা দেখে মাঝ রাস্তাতেই মুস্তাক খুন করে নাফিসাকে। রাস্তার ধারে খেতে ফেলে দেয় দেহ। তারপর উঠে পড়ে ফিরতি ট্রেনে। গন্তব্য ফের কলকাতা। এবার টার্গেট 2 মেয়ে। কলকাতায় ফিরে এসে 2 মেয়েকে মুস্তাক বলে, মা ঠিকমতো পৌঁছে গিয়েছে বাড়ি, কাল তোদের নিয়ে যাব, আজ খাওয়া দাওয়া করে শুয়ে পড়, কাল অনেক দৌড়াদৌড়ি আছে তো। সেটাই যে তাদের জীবনের শেষ রাত বোঝেনি 2 বোন। 2 জনকে খাবার আর কোল্ড ড্রিঙ্কস কিনে দেয় মুস্তাক। সেই কোল্ড ড্রিঙ্কসে মেশানো হয় ঘুমের ওষুধ। 2 বোন খাওয়া দাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে। 2 জনের হাত পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে মুস্তাক। হাত পা খানিক ছটপট করে ওঠে 2 জনের। তারপর সব শেষ। মুস্তাক ঘরেই ফেলে রাখে 2 জনের দেহ। লাশ দুটো বাইরে ফেলতে আগেই নিয়ে এসেছিল 2টো বস্তা। ঘরের মধ্যে যা জামা কাপড় ছিল সব দিয়ে প্যাক করে দেহ দুটি তাতে ভরে ফেলে মুস্তাক। একটা ট্যাক্সিওয়ালাকে কিছু টাকা দিয়ে ভাড়া করে, তাকে বলে 2টো বস্তা ভ্যাটে ফেলতে হবে। তারপর সুযোগ বুঝে 2 বোনের দেহ ফেলে দেওয়া হয় পার্ক সার্কাস স্টেশনের প্ল্যাটফর্মের পাশে আর ঢাকুরিয়া ব্রিজের নিচে। কাজ হাসিল করে আবার মুম্বাইয়ে ফিরে যায় মুস্তাক, তার পুরনো ঠেকে। ভেবেছিল নাফিসার রেখে যাওয়া টাকায় তার দিব্যি চলে যাবে, আর এত বড় মুম্বাই শহরে তার খোঁজ কে পাবে। তবে মুম্বাইয়ে গুঞ্জন শুরু হলো কদিন পরেই। কলকাতা যাওয়ার সময় নাফিসার আর 2 মেয়েকে নিয়ে গিয়েছিল মুস্তাক। সে ফিরলেও বাকিরা কোথায়? প্রথমে নাফিসার আত্মীয় স্বজন ও পড়শিদেরও উত্তরপ্রদেশের গ্রামের বাড়ির গল্প শোনায় সে। কিন্তু মুম্বাইয়ে নাফিসার পরিজনদের কেমন একটা সন্দেহ হয়। এতদিন ধরে কোথায় মা আর 2 মেয়ে? 1 মাস, 2 মাস, 6 মাস যায়। মুস্তাকের কথায় ক্রমশ সন্দেহ বাড়তে থাকে নাফিসার পরিবারের। খবর পায় পুলিশ। শাক দিয়ে কদিন আর মাছ ঢাকা যায়? মুম্বাইয়ে মুস্তাকের বিরুদ্ধে আলাবা মামলা রুজু হয়েছিল নাফিসাকে অপহরণের অভিযোগে। আর এ শহরে 2 প্রান্তে 2 নাবালিকাকে খুনের মামলায় পুলিশ আলাদা চার্জশিট জমা দেয়। সাক্ষ্য প্রমাণ সংহত করা হয়েছিল নিবিড় যত্নে, যাতে তদন্তে কোনো ফাঁক না থাকে। খুঁজে বের করা হলো সেই ট্যাক্সি চালককে, যে ট্যাক্সিতে চেপে ঢাকুরিয়া ব্রিজে বস্তা ফেলতে আসতে গেছিল মুস্তাক। তপসিয়ার ভাড়া ঘর থেকেও মেলে বেশ কিছু তথ্য প্রমাণ। তদন্তের সূত্র অধরা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে পোড়া খাওয়া পুলিশ অফিসারকে গ্রাস করে অনিবার্য হতাশা। কলকাতা শহরের 2 প্রান্তে পরপর 2 দিন বস্তাবন্দি 2 নাবালিকার দেহ উদ্ধারের তদন্তের ক্ষেত্রেও তেমনটাই হচ্ছিল। কিন্তু বাধার পাহাড় সত্ত্বেও চেষ্টা চালিয়ে গেলে একদিন ভাগ্যদেবী মুখ তুলে তাকান নিশ্চয়ই। কৃপাদৃষ্টি দেন আচম্বিতে। ঘটে যায় অভাবিত সমাপতন, যেমনটা হয়েছে এই ডাবল ট্রিপল মার্ডার মিস্ট্রিতেও। আমার এই পরিশ্রম যদি একটু পছন্দ হয়ে থাকে
তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ার করুন। যদি আপনি এখনও দ্য স্টোরি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিও চাপুন। আবার দেখা হবে নতুন একটি গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন সবসময়।